আচ্ছা, আজকে আমরা এম্পিরিক্যাল ইভাপোরেশন ইকুয়েশন গুলা দেখবো। এই যে গতদিন দেখছিলাম আমরা যে বিভিন্ন টাইপসের ইভাপোরিমিটার দিয়ে আমরা এই মেজারমেন্ট গুলা করতেছি। তো ইভাপোরিমিটার গুলা কিন্তু কিছু ইকুয়েশন ইউজ করে। এখন সেখানে আমরা কিছু টাইপসের ইকুয়েশন আমরা ইউজ করি, মেয়ার্স এর ফর্মুলা, তারপরে তো সবচেয়ে বেশি মেয়ার্স এর ফর্মুলাটা ইউজ হয়, তারপরে রাওয়ের ফর্মুলা। তো এই ইকুয়েশন গুলো আমরা আজকে একটু দেখি। জেনারেলাইজ যদি ইকুয়েশনের কথা বলি, সেটা হলো বেসড অন ডালটন টাইপ ইকুয়েশন জেনারেল ফর্ম, মানে এই দুইটা তো এই জেনারেল ফর্ম যেটা সেটারই মডিফাইড ভার্সন। তো জেনারেল ফর্মুলা যদি বলি যে EL ইভাপোরেশন ইকুয়াল টু KFU EW মাইনাস EA, এগুলা কি এখানে দেখো EW হলো স্যাচুরেটেড ভেপার প্রেসার। এই টার্মস গুলা অলরেডি তোমরা ওয়েদার এন্ড হাইড্রোলজিতে এই টার্মগুলোর সাথে পরিচিত। EA হলো অ্যাকচুয়াল ভেপার প্রেসার, আর FU উইন্ড স্পিড কারেকশন ফাংশন, মানে উইন্ডের স্পিড তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, তো এটার কারেকশনের জন্য একটা ফ্যাক্টর ইউজ করা হচ্ছে FU। K হলো কোফিশিয়েন্ট, জেনারেলাইজ কোনো এরর থাকলে সেটার জন্য কোফিশিয়েন্ট। এটা হলো জেনারেলাইজ ফর্মুলা, এবং এই ফর্মুলাটা আসছে ডালটনের যে ইকুয়েশন সেটার থেকে। ঠিক আছে, তাহলে এটা আসছে কোথা থেকে? যে ডালটন টাইপ ইকুয়েশন যদি বলা হয় তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। তো এরপরে আসি, এখান থেকে দুইটা ফর্মুলা জেনারেট করা হয়েছে, সেটা হলো মেয়ার্স এর ফর্মুলা। খুবই ইম্পর্টেন্ট, এটাতে আমরা ম্যাথ করব। মেয়ার্স এর ফর্মুলা EL ইকুয়াল টু KM EW মাইনাস EA 1 প্লাস U9 বাই 16। মনে আছে ওয়েদার এন্ড হাইড্রোলজিতে পড়াইছিলাম U1 বাই U2 টু দি পাওয়ার Z1 বাই Z2 টু দি পাওয়ার হলো 1/7। মনে আছে এই ফর্মুলাটার কথা? ওয়েদার এন্ড হাইড্রোলজি দেখা আসছিলাম আমি। U9 টা আমরা ওভাবেই বের করব। ধরো U1 দেওয়া আছে, U1 বাই U9 ইকুয়াল টু Z1 বাই Z9 টু দি পাওয়ার 1/7। আমরা এভাবে বের করব। তো এখন দেখো, এটা ম্যাথ করার সময় আরো ডিটেইলস বুঝবা। তো EL EW EA এই জিনিসগুলা কি সেগুলো অলরেডি একটু আগে বললাম। U9 হলো মান্থলি মেইন উইন্ড ভেলোসিটি ইন কিলোমিটার পার আওয়ার, প্রত্যেকটার কিন্তু ইউনিট দেওয়া আছে। অ্যাবাউট 9 মিটার অ্যাবাভ গ্রাউন্ড, এই 9 মিটার এটা কিসের ভ্যালু? এই যে Z9 যে এলিভেশন, সেই এলিভেশনের ভ্যালু হলো 9 মিটার। KM হলো, এখানে কিন্তু U9 এর ভ্যালু 9 মিটার না, U9 এর একটা ভ্যালু তোমাকে বের করতে হবে বা দিয়ে দেওয়া থাকবে, বাট 9 মিটার বলতে এখানে এলিভেশন বোঝাচ্ছে Z9 এর ভ্যালুটা। KM হলো কোফিশিয়েন্ট অ্যাকাউন্টিং ফর ভেরিয়াস আদার ফ্যাক্টরস, যেটা লার্জ ডিপ রিভার ওয়াটার জন্য 0.36। মনে রাখতে হবে এটা। স্মল এন্ড শ্যালো ওয়াটারের জন্য 0.5। এটা কিন্তু কোশ্চেনে প্রোভাইড করা থাকবে না, যদি থাকে তাহলে তো যেটা থাকবে সেটা ইউজ করলা, বাট ইউজুয়ালি কোশ্চেনে এটা প্রোভাইড করা থাকে না, মুখস্থ রাখতে হয়। তাহলে লার্জ রিভারের জন্য 0.36, স্মল এর জন্য 0.5। এরপরে আসি রাওয়ের ফর্মুলা। রাওয়ের ফর্মুলাটা এখানে একটা অনেক বড় ফর্মুলা দেওয়া আছে। ইউজুয়ালি এখান থেকে আমরা ম্যাথ করি না, আমরা এখান থেকে শর্ট নোটটাই দেখি। মেয়ারের ফর্মুলা, রাওয়ের ফর্মুলা, যে এম্পিরিক্যাল ইকুয়েশন কি কি টাইপস ইউজ করা হয়, যদি এইভাবে আসে তাহলে সেক্ষেত্রে এই দুটার ডেসক্রিপশন এখান থেকে শর্ট নোট আকারে দিতে হয় আর কি। আচ্ছা, তো এখান থেকে মেইনলি আমাদের যেটা লাগে সেটা হলো এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি বলতো? এইটাই না? এখানে এইচ এর জায়গায় 1 2 যদি যেটাই আসুক না কেন, সেভাবে আমরা ইকুয়েশনটাকে ডেভেলপ করতে পারবো না। এটা দিয়ে ম্যাথও তোমাদের করাইছিলাম ওয়েদার এন্ড হাইড্রোলজিতে, মনে আছে? জি মিস। কাজে ওই লেকচারটা যদি ভুলে যায় থাকো, ওই লেকচারটা একবার একটু দেখে আসবো। ওয়েদার এন্ড হাইড্রোলজিতে এটা দেখানো হয়েছিল। তো এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে অবশ্যই। তো এখানে পাওয়ারটা আমরা 1/7 এখানে ইউজ করতেছি, আর যদি তোমাদের পাওয়ার কোনোটা চেঞ্জ করে দেওয়া থাকে তাহলে ওইটা ইউজ করবা, বাট ইউজুয়ালি আমরা 1/7 ইউজ করে থাকি। এখন আসি ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো, আর রিজার্ভার উইথ আ সারফেস এরিয়া, এরিয়া দেওয়া আছে 250 হেক্টর। এরপরে দেওয়া আছে কি, ক্লাইমেট প্যারামিটার ডিউরিং আ উইক
এক সপ্তাহের জন্য বলা আছে, তোমাদের যদি 1 মাস বলা থাকে, 1 বছর বলা থাকে, 1 দিন বলা থাকে, যেটা বলা থাকবে সেটার হিসেবে চেঞ্জ হবে। কোয়েশ্চেনে পড়ে দেখবা যে তোমাদের কোনটার জন্য বলা আছে, যেটার জন্য বলা থাকবে সেটার জন্য করতে হবে। রিলেটিভ হিউমিডিটি মানে RH এর ভ্যালু দেওয়া আছে, উইন্ড ভেলোসিটি এট 1 মিটার অ্যাবাভ গ্রাউন্ড সারফেস 16 কিলোমিটার পার আওয়ার। এটা কি দেওয়া আছে বলো তো, এই লাইনটা পড়ে কি বুঝছো? কিছুই বোঝো নাই? মিস গ্রাউন্ড থেকে 1 মিটার উপরে প্রতি ঘন্টায় 16 কিলোমিটার বাতাস বইতেছে। Z1 U1, এটা Z1, এটা U1 এর ভ্যালু। তাহলে এখান থেকে U9 বের করতে পারবো না, কারণ U9 এ Z9 এর ভ্যালু কত? 9। তাহলে এই তিনটা দেওয়া আছে, এখান থেকে U9 বের করা যাবে? আমাদের ফর্মুলায় কিন্তু U9 ছিল, অন্য কোনো ইউ ছিল না। বের করতে পারবা এখান থেকে U9? আচ্ছা, এরপরে দেখো এস্টিমেট দ্য এভারেজ ডেইলি ইভাপোরেশন ফ্রম লেক বাই ইউজিং মেয়ার ফর্মুলা। উল্লেখ করে দিছে যে মেয়ারের ফর্মুলা ইউজ করতে হবে। ডেইলি ইভাপোরেশন রেট, তার মানে উইকেটটা প্যারামিটার, যা যা দেওয়া আছে সব উইকের ভ্যালু, কিন্তু বের করতে বলছে এভারেজ ডেইলি। কোশ্চেনটা চেঞ্জ এখানে বুঝতে পারছো? যদি এখানে মানে উইকেটটা না দিয়ে ডেইলি দেওয়া থাকে তাহলে এখানে আর কোনো কনভার্সন করতে হবে না, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। কিন্তু এখানে উইক থেকে তোমার ডেইলিতে আসতে হবে, অথবা মান্থ যদি দেওয়া থাকে মান্থ থেকে ডেইলিতে আসতে হবে, অথবা ডেইলি যদি না বের করে উইকলি বের করতে হয় তাহলে যেটা ভ্যালু বের হবে সেটাই তোমাদের অ্যান্সার। এই কোয়েশ্চেনের ভ্যারিয়েশন গুলা মনে রাখতে হবে যে কিরকম টাইপসের ভ্যারিয়েশন আসতে পারে। আচ্ছা, আগে এ পোর্শনটা শেষ করি, তারপরে বি পোর্শনে যাই। তো দেখো এখানে রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে, EW টেবিল 3.3, টেবিল 3.3 তে যাই তাহলে এখানে টেম্পারেচার দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য এখানে তোমরা ইয়ে পাবা, টেবিল 3.1। আচ্ছা দেখো 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য স্যাচুরেশন ভেপার প্রেসার দেওয়া আছে তোমাদের কোয়েশ্চেনে। অবশ্যই এটা যদি মানে তোমাদের তো চার্ট যদি প্রোভাইড করা থাকে তাহলে চার্ট থেকে বের করতে পারবে, আর চার্ট যদি প্রোভাইড করা না থাকে অবশ্যই ভ্যালু দেওয়া থাকবে, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে স্যাচুরেটেড ভেপার প্রেসারটা তোমরা পাবা ইডব্লিউ। ইডব্লিউ বের হওয়া মানে আচ্ছা ইডব্লিউ বের হয়ে গেছে, রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে, তাহলে ইএ ইকুয়াল টু RH ইন্টু ইডব্লিউ। এখান থেকে ইএ বের হবে, ইএ বের হলে দেন রিলেটিভ হিউমিডিটি দিয়ে আমাদের ইএ বের হলো, ইডব্লিউ বের হলো। ইএল বের করতে আর কি কি লাগবে আমাদের, মেয়ারের ফর্মুলাটা যদি একটু দেখি, কেএম, কেএম রিজার্ভারের কথা বলা হয়েছে, তাহলে এখানে কেএম এর ভ্যালু কত হবে? 0.36 কেএম এর ভ্যালু ইউজ করছি। আচ্ছা, রিজার্ভার কিন্তু কখনোই ছোট হয় না, ঠিক আছে? রিজার্ভার সবসময় রিজার্ভার বলা থাকে, রিজার্ভার কিন্তু একটা লার্জ রিভার বা লার্জ ক্যাচমেন্টকে রিজার্ভার বলা হয়। তো কেএম এর ভ্যালু এখানে 0.36, ইডব্লিউ বের হয়েছে, ইএ বের হয়েছে, U9 বের করার প্রসেস আমি বলে দিচ্ছি। এই যে এখান থেকে U9 বের করতে পারবা, বা এই যে U1 বাই U9 ইকুয়াল টু Z1 বাই Z9, এভাবে U9 বের করতে পারবা ডিভাইড বাই 16। ক্যালকুলেশনের সবগুলো আমরা জানি, এখান থেকে ইএল বের করতে পারবা। ঠিক আছে, ইএল আমরা পাচ্ছি মিলিমিটার পার ডে, ইউনিট গুলা কিন্তু ফিক্সড। ঠিক আছে, থিওরির মধ্যে কিন্তু আমি বলে আসছি, দেখো ইএল মিলিমিটার পার ডে, স্যাচুরেটেড ভেপার প্রেসার মিলিমিটার, কোনটার কি ইউনিট, এই ইউনিট গুলো ফিক্সড, ওই ইউনিটই বসাইতে হবে। তুমি এখন চাইলে এখানে মিলিমিটার জায়গায় মিটার অফ মার্কারি বসাইতে পারবা না, তোমাকে সেটা কনভার্ট করে মিলিমিটার নিতে হবে, কারণ এখানে যার রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ভ্যালুগুলো বসাও তাহলেই একমাত্র এটা মিলিমিটার পার ডে তে আসবে, না হলে কিন্তু মিলিমিটার পার ডে তে আসবে না।
এখানে কিলোমিটার পার আওয়ারই বসাইতে হবে এই ভ্যালুটা। তুমি চাইলে এখানে মিটার পার আওয়ার বসাইতে পারবে না বা মাইল পার আওয়ার বসাইতে পারবে না। যে যেটা ইউনিটে আছে অবশ্যই সেই ইউনিটে তোমরা পরীক্ষার সময় এই ভুলটাই করো। এই যে ক্লাসে বলে দিলাম, তারপরেও দেখা যাবে এই ভুলটাই করবা, যে ইউনিট গুলা যেটা মানে রেফারেন্স ইউনিট সেটা তোমরা ইউজ করবা না, না করে লাস্টে কিন্তু মিলিমিটার পার ডে লিখবা, কিন্তু সেটা কিন্তু হবে না, সেটা ভুল হবে। এরপরে ডেইলি ইভাপোরেশন যেটা আসছে সেটাকে 7 দিয়ে আমরা ভাগ করলাম। আচ্ছা, এখন কোয়েশ্চেনটাতে আবার যাই। এখন দেখো কোয়েশ্চেন এখানে কি বলা আছে, an ISI স্ট্যান্ডার্ড, তার মানে আমরা অনেকগুলো ইভাপোরিমিটার শিখছিলাম, তার মধ্যে ISI স্ট্যান্ডার্ড যেটা ছিল সেটা ইউজ করা হচ্ছে। ISI স্ট্যান্ডার্ড ইভাপোরেশন প্যান at the site indicated a pan coefficient 0.8, তাহলে প্যান কোফিশিয়েন্ট দেওয়া আছে 0.8। এরপরে বলা আছে যে if the pan indicated an evaporation of 72 millimeter in week, 72 millimeter in week, ঠিক আছে, এস্টিমেট করতে বলছে যে প্যানের অ্যাকুরেসি মেজারমেন্ট করতে হবে এবং ভলিউম কতটুকু সেটা এস্টিমেট করতে হবে। তাহলে উইক দেওয়া আছে 72, কিন্তু আমরা এখানে বের করছি ডে, মিলিমিটার পার ডে, তাহলে এখানে 7 দিয়ে ভাগ করে নিতে হবে। আর এটা প্যান কোফিশিয়েন্ট, প্যান কোফিশিয়েন্ট যদি মাল্টিপ্লাই করি তাহলে ডেইলি ইভাপোরেশন কত সেটা আমাদের বের হচ্ছে 8.23 মিলিমিটার। এখন দেখো আমাদের আসছিল 8.97 আর ডেইলি ইভাপোরেশন আসছে 8.23, তাহলে ইরর কতটুকু? সবসময় ডেইলি ইভাপোরেশন যেটা প্যান মানে প্যান কোফিশিয়েন্ট যেটা কারেক্ট করে নিলা সেটার থেকে ডিফারেন্স করবা যেটা বের হবে সেটাতে। তাহলে এখানে দেখতে পাচ্ছ 0.74 নেগেটিভ আসছে মিলিমিটার, তার মানে আমরা বেশি এস্টিমেট করে ফেলছি। সবসময় মনে রাখবা যেটা আমাদের প্যান কোফিশিয়েন্ট দিয়ে কারেক্ট করা সেটা থেকে আমরা যেটা বের করে আসছি এস্টিমেট করে সেটা বাদ দেবো, তার মানে আমরা ওভার এস্টিমেট করে ফেলছি। তো কতটুকু ওভার এস্টিমেট করছি সেটা আমরা এখান থেকে পার্সেন্টেজ করে এখান থেকে বের করলাম যে 9% আমরা বেশি এস্টিমেট করে ফেলছি। তো এরপরে বলছে যে 7 দিনের কতটুকু ভলিউম সেটা বের করতে, তাহলে 7 দিনের জন্য 7 দিয়ে মাল্টিপ্লাই করছি, 30 দিন হলে 30 দিয়ে মাল্টিপ্লাই করবা, বা কোনো মান্থ উল্লেখ করা থাকলে সেই মাস 31 না 30 সেটা হিসাব করবা, করে সেই ডেট ভ্যালুটা বসাবা, ইনটু যেটা এস্টিমেট করলা সেটা ডিভাইড বাই 1000, কারণ মিলিমিটার ছিল এখানে মিটারে কনভার্ট করছে আর এখানে এরিয়া দেওয়া ছিল, সেটাতে মাল্টিপ্লাই করলে এখান থেকে কত ওই 7 দিনে কতটুকু ভলিউম ইভাপোরেট হবে সেটা এখান থেকে বের করতে পারবা। এই হলো ম্যাথ। ম্যাথটা ইম্পর্টেন্ট, একটু ট্রিকি, ম্যাথটা একটু ভালো মতন দেখো। আচ্ছা, এগুলো লাগবে না। আচ্ছা, এরপরে আসি ট্রান্সপিরেশন। আচ্ছা, ট্রান্সপিরেশন কি বলতো? ট্রান্সপিরেশন সম্পর্কে জানার কথা। ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনের মধ্যে পার্থক্য কি? মিস ট্রান্সপিরেশন হচ্ছে যেগুলো প্ল্যান বডি থেকে ইভাপোরেট, মানে প্ল্যান বডি থেকে আর কি স্কাইতে ফিরে যায়। হ্যাঁ, যেগুলা প্ল্যান্ট লিভ এখান থেকে যেগুলা ওয়াটার ইভাপোরেট হচ্ছে সেটাকে আমরা ইভাপোরেশন বলি না, সেটাকে আমরা বলি ট্রান্সপিরেশন। তো এখানে দেখবা ট্রান্সপিরেশন একটা ডেফিনেশন আছে। Transpiration is the process by which water leaves the body of living plant and reaches the atmosphere as water vapor. সেটা প্ল্যান্ট রুট থেকে হতে পারে, লিভস থেকে হতে পারে, যে কোনো বিষয় থেকে হতে পারে। আর কি কি ফ্যাক্টরস দ্বারা ট্রান্সপিরেশন এফেক্টেড হয় সেটা হলো অ্যাটমসফিয়ারিক ভেপার প্রেসার, টেম্পারেচার, উইন্ড, লাইট ইন্টেন্সিটি, ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান্ট such as root and leaf system. For a given plant, factors that affect free water evaporation also affect transpiration. তো এখান থেকে মেইনলি যেটা ট্রান্সপিরেশন, হোয়াট ইজ ট্রান্সপিরেশন, কি কি factors affected by factors affecting transpiration, ঠিক আছে, এই দুইটা যে টপিক সেটা এখান থেকে দেখবা। আচ্ছা, আর একটা বিষয় এখানে আছে, দ্য রেট অফ ট্রান্সপিরেশন, কি কি বিষয়ের উপর এই ট্রান্সপিরেশনের রেট, কি কি দ্বারা হ্যাম্পার হইতে পারে আর কি কি রেটকে
মানে ম্যানিপুলেশন করতে পারে, দুইটার জিনিস কিন্তু আলাদা। সেটা হলো গ্রোথ পিরিয়ডস অফ দ্য প্ল্যান্ট। এখন যখন প্ল্যান্টের গ্রোথ স্টেজ তখন কিন্তু বেশি পানি লাগে, তখন কিন্তু পানিটা খুব বেশি ইভাপোরেট হয় না। এবং অন দ্য আদার হ্যান্ড কন্টিনিউস অল থ্রু দ্য ডে অ্যান্ড নাইট অলদো দ্য রেট ইজ ডিফারেন্ট। মানে যখন দিন এবং রাত, দিনের সময় কিন্তু সানলাইটটা প্রপার ওয়েতে আসবে তখন কিন্তু ট্রান্সপিরেশন যেভাবে হবে, রাতের বেলা কিন্তু সেম ওয়েতে ট্রান্সপিরেশন হবে না। তো এখান থেকে তিনটা টপিক আমাদের কভার হচ্ছে। একটা হলো ট্রান্সপিরেশনের ডেফিনেশন, একটা হলো কি কি ফ্যাক্টর দ্বারা ট্রান্সপিরেশন এফেক্টেড হয়, আর একটা হলো ট্রান্সপিরেশনের রেট কিসের কিসের উপর ডিপেন্ড করে। এখান থেকে এই তিনটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে এই তিনটা টপিক দেখতে হবে। আচ্ছা, এরপর ইভাপোট্রান্সপিরেশন, কথাটা শুনে বুঝতে পারতেছো এখানে ইভাপোরেশনও আছে, এখানে ট্রান্সপিরেশনও আছে। এটা কোন জায়গা? একটা গাছ যখন থাকে, গাছের আশেপাশে যে সয়েল থাকে, সয়েল থেকে কি ইভাপোরেশন হবে, প্ল্যান্ট থেকে ট্রান্সপিরেশন হবে। তো এটাকে একত্রে ইটি বলা হয়। দেখবা যে আমরা বিভিন্ন জায়গায় যে অ্যারো দিয়ে হাইড্রোলিক সাইকেলে ইটি লিখতাম না, ইভাপোট্রান্সপিরেশন, এটাকে একত্রে বলা হয় ইভাপোট্রান্সপিরেশন। তো যখন এখানে ইভাপোট্রান্সপিরেশন একটা ডেফিনেশন আছে যে একই সাথে যখন ইভাপোরেশনও হচ্ছে এবং ট্রান্সপিরেশনও হচ্ছে, এটাকে একত্রে আমরা বলতেছি ইভাপোট্রান্সপিরেশন। এবং এটাকে আরেকটা বলা হয় কনজাম্পটিভ ইউজ। অনেক সময় ইভাপোট্রান্সপিরেশনের ডেফিনেশন না চেয়ে বলা হতে পারে কনজাম্পটিভ ইউজটা কি। তো কনজাম্পটিভ ইউজ কিছুই না, ইভাপোট্রান্সপিরেশনটাকেই বলা হয় কনজাম্পটিভ ইউজ। দেখো, it is found that evaporation and transpiration process can be considered advancedly under one lead as evaporation. তার মানে একই সাথে হওয়া কিন্তু পসিবল, যে সয়েল এবং ওয়াটার বডি থেকে হচ্ছে ইভাপোরেশন, এবং ল্যান্ড এরিয়া একটা ক্যাচমেন্ট যদি হয়, ক্যাচমেন্টের সাইডে কিন্তু গাছও থাকবে, আবার এখানে কিন্তু ওয়াটার বডিও থাকবে, আবার সয়েলও থাকবে, একই সাথে হচ্ছে কিন্তু ইভাপোট্রান্সপিরেশন। তো এটাকে বলা হচ্ছে কনজাম্পটিভ ইউজ। নামটা অবশ্যই মনে রাখবা, ইভাপোট্রান্সপিরেশন অথবা কনজাম্পটিভ ইউজ। এখানে কিছু টার্মস পাবা, কিছু ডেফিনেশন আছে, যেমন পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন, অ্যাভেলেবল ময়েশ্চার, তারপরে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, ফিল্ড ক্যাপাসিটি। এই নামগুলো একটু জাস্ট একটু লিখে রাখো, এগুলার ডেফিনেশন তোমাদের শিখতে হবে, এগুলো এখানেই আছে, আমি তোমাদের জাস্ট বুঝাই বলতেছি। এখন কি কি বললাম তাহলে? অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন, তারপরে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, অ্যাভেলেবল ওয়াটার, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, ফিল্ড ক্যাপাসিটি। খুবই ইম্পর্টেন্ট টার্মস এগুলা। এগুলা শুধু আজকের জন্য না, ওয়াটার নিয়ে যতদিন পড়বা সারা জীবনের জন্য এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসি পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন কোনটা। If sufficient moisture is available to completely meet the needs of vegetation, fully covering the area, resulting evaporation is called potential evapotranspiration. যে যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকু পর্যন্ত যদি সাফিসিয়েন্ট ময়েশ্চার থাকে সেটাকে বলবো পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। মানে অ্যাকচুয়ালি মানে দরকার, ধরো যে দরকার আছে তোমার 5, ঠিক আছে, এই 5 ক্যাপাসিটি তোমার ভেজিটেশনের জন্য দরকার, তোমার এটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের আছে। আর অ্যাকচুয়াল ইভাপোরেশন বা ইভাপোট্রান্সপিরেশন যেটা, সেটা হলো ফিল্ড কন্ডিশনের জন্য। ফিল্ড কন্ডিশনে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, তোমার ক্রাইটেরিয়া ফুলফিল করতেও পারে, নাও করতে পারে, এটা একটা আনসার্টেন কন্ডিশন। পটেনশিয়ালে সব সময় সাফিসিয়েন্ট থাকবে, এটা কোনো লিমিটিং এজেন্ট, মানে লিমিটিং কোনো প্রপার্টি না, যে এমন না যে তোমার দরকার 5 তোমার আছে 4, এরকম না। তোমার যদি 5 দরকার থাকে 5ই থাকবে বা 6 থাকবে। কিন্তু অ্যাকচুয়াল ইভাপোরেশন, অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন ফিল্ড কন্ডিশনের জন্য প্রযোজ্য, এবং ফিল্ড কন্ডিশনে এখানে অনেক ফ্যাক্টরস থাকে। এই কারণে দেখা যায় যে অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশনে মানে লিমিটিং হিসেবে কাজ করে, যেমন কখনো বেশিও থাকতে পারে, কখনো কমও থাকতে পারে। কি থাকবে ফিল্ড কন্ডিশন সেটা কিন্তু তুমিও জানো না। আর অ্যাভেলেবল ওয়াটার,
বা পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট, এই জিনিসগুলা কি? আচ্ছা, ফিল্ড ক্যাপাসিটি আগে বলি। ফিল্ড ক্যাপাসিটি হলো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট ক্যান সয়েল ক্যান রিটেন এগেইনস্ট গ্র্যাভিটি। এটা হলো ফিল্ড ক্যাপাসিটি। ম্যাক্সিমাম যতটুকু ওয়াটার একটা গাছ গ্র্যাভিটেশনাল ফোর্স কি করবে, পানিটাকে নিচের দিকে নিয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম যতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্সকে রেজিস্ট করে বা উপেক্ষা করে যতটুকু পানি হোল্ড করতে পারবে। আর পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট কোনটা? লাস্ট যে পয়েন্ট পর্যন্ত ময়েশ্চার মানে চলে গেলে গাছটা মরে যাবে। গাছের তো একটা সাফিসিয়েন্ট ময়েশ্চার থাকতে হয়। ধরো যে তুমি পানি দিছো, ঠিক আছে, কিন্তু ইভাপোরেশনের মাধ্যমে ট্রান্সপিরেশনের মাধ্যমে পানি চলে যাচ্ছে, কিন্তু পানি চলে গেলেও গাছটা কিন্তু মরে যাচ্ছে না, তাই না? একটা সার্টেন পর্যন্ত, ধরো যে 5 আছে, 4-এ যদি নেমে যায় তাহলে গাছটা মরে যাবে। তো লাস্ট 4.9 এই ভ্যালু পর্যন্ত কি হচ্ছে, গাছটা যদি এর পরে নিচে নেমে যায় তাহলে গাছটা মরে যাবে। মানে লাস্ট যে ময়েশ্চার কন্টেন্ট, লাস্ট ড্রপস অফ ময়েশ্চার কন্টেন্ট যেটা চলে গেলে গাছটা মরে যাবে, সেটাকে বলতেছি পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। তো এখান থেকে ডেফিনেশন সব এখানে আছে, এখান থেকে ডেফিনেশন গুলা দেখবা। আচ্ছা, এরপরে আসি এখানে। এখানে এই হাইড্রোলজিক ওয়াটার বাজেট ইকুয়েশন, এই ইকুয়েশন তোমরা অলরেডি জানো, এটা আমরা দেখে আসছি ওয়াটার বাজেট ইকুয়েশন। তো এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা কি, অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে বিভিন্ন সয়েলের ক্ষেত্রে। এই যে ভ্যারিয়েশনটা, যে ফিল্ড ক্যাপাসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে, এই গ্রাফটা আমাদের লাগবে। শুধু গ্রাফ না, গ্রাফের ডেসক্রিপশন সহ লাগবে। যদি বলা হয় বিভিন্ন টাইপসের সয়েলের জন্য কিভাবে অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশনটা চেঞ্জ হচ্ছে, তাহলে এই গ্রাফটা দিয়ে তোমাদের এখানে কিছু ডেসক্রিপশন দিতে হবে। দেখো, ক্লেই সয়েল, যেটা ক্লেই সয়েলে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি হবে না কম হবে? তোমরা কি লেকচার শুনতেছো? ম্যাম বেশি হয়। ক্লে সয়েলে বেশি হবে, এই কারণে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টটা কিন্তু অনেক পরে হচ্ছে, মানে গাছ কিন্তু কিছু ময়েশ্চার সবসময় হোল্ড করে রাখবে। স্যান্ডি সয়েলে কিন্তু পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট খুব তাড়াতাড়ি চলে আসতেছে। কারণ কি, স্যান্ডি সয়েল কিন্তু কোহেশনলেস সয়েল, এর মধ্যে কিন্তু কোনো কোহেশন থাকে না। এই কারণে দেখা যায় যে পানি হোল্ডিং ক্যাপাসিটি এখানে খুবই কম থাকে। তো এখানে ডেসক্রিপশনটা আছে, তোমরা এখান থেকে, আমি জেনারেল ওয়েতে বুঝাই দিলাম, এখান থেকে ফিগার, ডেসক্রিপশন এবং যে যে ডেফিনেশন গুলা বললাম, এই ডেফিনেশন গুলো অবশ্যই শিখতে হবে। এরপর আসি লাইসিমিটার। এর আগে যখন ইভাপোরেশন মেজারমেন্টের ওয়ে বলছিলাম কি, ইভাপোরিমিটার। ইভাপোট্রান্সপিরেশন মেজারমেন্টের ওয়ে হলো লাইসিমিটার এন্ড ফিল্ড প্লট। লাইসিমিটারটা কি, লাইসিমিটার একটা, এখানে ফিগারটা আমি এঁকে দিচ্ছি, তোমরা ফিগারটা এঁকে নাও। তো এটা একটা ক্যাচমেন্ট এবং এখানে উপরে কিছু প্ল্যান্ট আছে। তো এখানে এই ফিগারটাকে তোলো, তারপর আমি বুঝাই দিচ্ছি। তো এখান থেকে ইকুয়েশন যেটা দাঁড়ায়, তো ইনফ্লো, প্রিসিপিটেশন, ইভাপোট্রান্সপিরেশন আর স্টোরেজ কতটুকু, লাস্টে এট দ্য এন্ড ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে চলে গেল, তারপরে কিছু এখানে পানি ইনপুট আসলো, তো সবকিছুর পর কতটুকু এখানে স্টোর হচ্ছে সেটা হলো ডেল এস। তো এখান থেকে সাইড চেঞ্জ করে আমরা ইভাপোট্রান্সপিরেশনের ফর্মুলাটা এখান থেকে আনছি। তো এই ফিগারটার এই ইকুয়েশনটা তুলে নাও। এখন দেখো, লাইসিমিটার স্পেশালি ওয়াটার টাইট ট্যাঙ্ক কন্টেনিং আ ব্লক অফ সয়েল সেট ইন আ ফিল্ড গ্রোয়িং প্ল্যান্টস
তো লাইসিমিটারটা আসলে এখানে ওয়াটার টাইট ট্যাঙ্ক বলাই হয়েছে এবং এটা সয়েল ব্লকের নিচে এখানে ইনসার্ট করা থাকে এবং evapotranspir estimated the amount of water required to maintain the constant moisture, যেখান থেকে কতটুকু ময়েশ্চার চলে যাচ্ছে বা কতটুকু এখানে ওই ওয়াটার টাইটিং ট্যাঙ্ক যেটা এখানে অবশ্যই ইকুইপমেন্ট মেজারমেন্টের ওয়ে আছে, তো সেখান থেকে এখানে মেজারমেন্ট করা হয়। এই হলো লাইসিমিটারের ফাংশন। আর ফিল্ড প্লটের ক্ষেত্রে এটা তোলা হয়েছে, এরপরে ফিল্ড প্লটেরটা তুলে নাও। এটা হলো রুট জোন, গ্রাউন্ড ওয়াটার আউটফ্লো, ডেল এস, এটা একটা প্ল্যান্ট, ইনফ্লো, প্রিসিপিটেশন, রান অফ। তাহলে evapotranspiration equal to I plus P minus R naught minus G minus del S। এই দুইটারই তোমাদের ডেসক্রিপশন শিখতে হবে। তো ফিল্ড প্লটের মাধ্যমে হয়, এখানে ওয়াটার বাজেট ইকুয়েশনটা ইউজ করা হয়, লাইসিমিটারে কিন্তু ওয়াটার বাজেট ইকুয়েশন ইউজ করতেছি না। তো আমরা ফিল্ড প্লটের ওয়াটার বাজেট ইকুয়েশন ইউজ করতেছি। এখানে দেখতে পাচ্ছ একটা রুট জোন, এখানে গ্রাউন্ড ওয়াটার আউটফ্লোর মাধ্যমে কিছু পানি চলে যাচ্ছে আর পানিগুলো ইনপুট আসতেছে প্রিসিপিটেশন এবং কোনো আদার্স ওয়েতে যদি ন্যাচারালি তুমি পানি এখানে ইরিগেশনের সময় দাও সেটা ইনপুট আসতেছে, রান অফ হয়ে চলে যাচ্ছে কিছু পানি, বাকি যতটুকু থাকতেছে সেটা স্টোরেজ হচ্ছে। এখানে এই ফিগারটা এবং এই ফর্মুলাটা এখান থেকে শিখতে হবে, আর অবশ্যই এগুলার শর্ট নোট গুলো শিখতে হবে, এগুলার ডেসক্রিপশন আকারে আসে। আচ্ছা, এরপরে আজকে এই পর্যন্তই থাক। তোমরা এতটুকু পর্যন্ত তোলা হয়েছে, এরপর একটা ম্যাথ আছে, ম্যাথটা আজকে যাচ্ছি না, শেষ করতে পারবো না, তোমাদের নাম্বারও দিতে হবে। জি ম্যাডাম তোলা